ডাকিলে কও না কথা কি নিঠুর নীরবতা। কংগ্রেস হাইকমান্ড কোনো সন্দেহ নেই যে এই মুহূর্ত পর্যন্ত অন্তত নীরব আছেন, কিন্তু ওই যে জল মাপা, রাজনৈতিক অঙ্ক বিচার এবং কথা, লাভ ক্ষতির হিসেব সেসব চলছে। কথায় বলে যে লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না, কিন্তু অন্তত কোটি কথা না হলে যে এ রাজ্যে জোট হয় না তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই কথা চলিতেছে। যেমন আজ 10 জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলে এলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। মান্নান সাহেব এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন। আমি এই আলোচনায় আসবো এবং অবশ্যই উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কি নির্বাচনী প্রস্তুতি তাও এই অনুষ্ঠানে দেখাবো আমাদের এখনকার বিষয়। সোনিয়া সাক্ষাতে মান্নান, অরাজনৈতিক মুখের খোঁজে সিপিএম, সিদ্দিকুল্লাদের ডেকে পাল্টা প্রস্তুতি মমতা। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আব্দুল মান্নান, কংগ্রেস নেতা, সরাসরি বিমানবন্দর থেকে দিল্লি থেকে ফিরেছেন। উদয়ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক আছেন, বামফ্রন্ট নেতা অশোক ঘোষ এবং অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়। আলোচনা আসবো, কিন্তু তার আগে ওই যে বললাম 10 জনপথে ঠিক কি হলো আজ দেখুন। সিপিএমের জোট নিয়ে প্রদেশ কংগ্রেস নেতারা কি চাইছেন তা ইতিমধ্যেই সোনিয়া গান্ধীর কানে পৌঁছে গিয়েছে, কিন্তু জোট নিয়ে সিপিএম কি চাইছে সেটাই এবার জানতে চাইলেন সোনিয়া গান্ধী। সোমবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর সোনিয়া গান্ধীর কাছে দরবার করেন প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। সোমবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে প্রদেশ কংগ্রেসের যে নেতারা সিপিএম এর সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেছিলেন তাদের মধ্যে অন্যতম মান্নান। সূত্রের খবর, বৈঠকের প্রথমেই সোনিয়া গান্ধী আব্দুল মান্নানকে প্রশ্ন করেন রাজ্যে এখন কি পরিস্থিতি। উত্তরে আব্দুল মান্নান বলেন, রাজ্যে এখন কার্যত অঘোষিত জরুরি অবস্থা, কেউ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন না। তৃণমূল সরকারকে উৎখাত করতে জোট ছাড়া কোনো উপায় নেই। জোটের বিকল্প কিচ্ছু নেই, লেফটের সঙ্গে জোট করতেই হবে। তা বললো ওকে, আই এগ্রি, ফুললি এগ্রি উইথ ইউ। মানুষের জোট একটা হয়ে গেছে, সেই মানুষের জোটের জন্য আজকে সবাই চাইছে যে এককাট্টা হয়ে কিভাবে এখানে মানে তৃণমূলকে, মানুষ চাইছে এই সরকারের হাত থেকে বাঁচাতে। এর বিকল্প একটাই, কংগ্রেস এবং সিপিএমের, কংগ্রেস এবং লেফটের জোট। সূত্রের খবর, এরপর সোনিয়া গান্ধী বলেন, আমি জানি প্রদেশ কংগ্রেসের সিংহভাগ নেতাই তৃণমূলের বিরুদ্ধে জোট চাইছেন। রাহুলের কাছ থেকে রিপোর্ট পেয়েছি, আমি দেখছি, কিন্তু এ বিষয়ে সিপিএম কি বলছে। উত্তরে মান্নান বলেন, সিপিএম এর রাজ্য নেতৃত্ব জোটে আগ্রহী, কিন্তু সোনিয়া গান্ধী পাল্টা প্রশ্ন করেন রাজ্য নয় কেন্দ্রীয় নেতৃত্বের কি মনোভাব। আব্দুল মান্নান তখন তাকে জানান জোট নিয়ে সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাবও ইতিবাচক। যেরকম আর দে এগ্রি, আমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিট অফ লেফট পার্টি এগ্রিড, তারা ডিসিশন নিয়েছে একটা মোটামুটি, তো তারাও চাইছে যে একটা হোক, কারণ এটা পশ্চিমবাংলার মানুষের চাপে আজকে সবাইকে করতে। এরপরও কংগ্রেস সভানেত্রী ফের আব্দুল মান্নানকে প্রশ্ন করেন বাংলায় সিপিএম এর সঙ্গে জোট করলে কংগ্রেসের কি লাভ হবে। আব্দুল মান্নান তাকে জানান, পশ্চিমবঙ্গে কংগ্রেসের একলা লড়ার মতো পরিস্থিতি নেই, একলা লড়লে কংগ্রেসের অস্তিত্বের সংকট তৈরি হতে পারে, জোট হলে তবেই কংগ্রেস ভালো ফল করতে পারে। আব্দুল মান্নানের দাবি, জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা না বললেও সোনিয়া গান্ধীর কথাবার্তা এবং শরীরী ভাষা খুবই ইতিবাচক। সব মিলিয়ে সিপিএম কংগ্রেস জোটের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহল আপাতত সরগরম, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কবে সেদিকেই সকলের নজর। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। মান্নানদা, আপনারা জোটপন্থী নেতারা দুটো জিনিস খুব স্পষ্ট করে বুঝিয়ে দিতে দিল্লি গেছিলেন। এক হচ্ছে যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যেতে আপনারা চান না, এবং 2 নম্বর বামেদের সঙ্গে জোটে যেতে চান। কোনটার ক্ষেত্রে কি রেসপন্স পেলেন সোনিয়া গান্ধীর কাছ থেকে? একটা জিনিস হচ্ছে, সোনিয়া যেটা অ্যাডমিট করলেন, আমরা বললাম যে দেখো এটা তো গোপন কোনো ব্যাপার নয়, আমাদের প্রদেশ নেতৃত্বের মধ্যে পারস্পরিক বিরোধ আছে, আমাদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী রাজনীতি যাই হোক এটা আছে, অস্বীকার করে লাভ নেই, সত্যকে অস্বীকার করা যায় না। তো কিন্তু একটা ক্ষেত্রে আমরা সেদিন যখন রাহুলজির সঙ্গে বসেছিলাম তখন প্রত্যেকেই একমত যে তৃণমূলের নেতৃত্বাধীন সরকারকে হারাতেই হবে, ক্ষমতাচ্যুত করতেই হবে। এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত ছিল না, যারাই ছিলেন, যারা আমরা ছিলাম সবাই যে চিরকাল একসঙ্গে একমত নিয়ে রাজনীতি করেছি তা নয়। দ্বিতীয়ত বিকল্প হচ্ছে আমাদের একার পক্ষে কারোর সম্ভব নয়, সিপিএমের পক্ষেও সম্ভব নয়, কংগ্রেসের পক্ষেও সম্ভব নয়, অথচ আমরা চাইছি তৃণমূলের সরকারকে গদিচ্যুত করতে। তাহলে বিকল্পটা কি? বিকল্পটা আমাদের জোট করতে হবে। সেই জোটটা কারা? তৃণমূলের বিরুদ্ধে লড়ছে লেফট, কংগ্রেস, আর ধর্মনিরপেক্ষ শক্তি বলে আমরা যাদের মনে করি না তারা। তাহলে আমাদের অপশানটা কি? আমি যেটা তোমাকে এর আগে একদিন বলেছিলাম যে আমি ওখানে মিটিংয়ে কাউকেই দেখলাম না যে জোটের বিরুদ্ধে লেফটের সঙ্গেও। তারা একটা কথা সবাই বলেছেন যে জোট করতে হবে এবং তৃণমূলকে হারাতে হবে।
হ্যাঁ, কিন্তু যে নেতারা একলা চলার পক্ষপাতী সেই নেতারা, নাম করেই বলছি যে মানস ভূঁইয়া, তার সঙ্গেও সোনিয়া গান্ধী দেখা করেছেন, গতকাল দেখা করেছেন, কথা বলেছেন। সব কটা দিয়ে কি বিচার বিবেচনার মধ্যে রাখা হচ্ছে? তিনি মিটিংয়ে যেটা বলেছেন, তিনি বলেছেন যে কেউ একলা চলার কথা বলতে পারে, কিন্তু দিল্লি যা সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে একদম আমি বেরিয়ে বলেছেন হাইকমান্ডের সিদ্ধান্ত ফাইনাল। সোনিয়াজি কি বলেছেন আমি তো সেটা ছিলাম না, আমি জানি না, কিন্তু জোট মানবো না কথাটা কেউ বলেন না। যেমন আমরা সবাই ওখানে বলেছিলাম যে তৃণমূলের সঙ্গে যদি জোট করে তাহলে কংগ্রেস কর্মীরা কিন্তু র্যাঙ্ক অ্যান্ড ফাইল বিদ্রোহ করতে বাধ্য হবে। আমরা হয়তো কংগ্রেসের লয়াল ওয়ার্কার, আমরা কংগ্রেস ছাড়বো না, কিন্তু র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটা বিদ্রোহ করবে। সাধারণ মানুষের যে চাহিদা একটা যারা পূরণ করতে পারবে না তারা কিন্তু ব্লেমড হবে। কংগ্রেসে যদি চাহিদা পূরণ করতে না পারে ব্লেমড হবে, লেফট যদি চাহিদা পূরণ করতে না পারে ব্লেমড হবে। অতএব এই ব্যাপারটা কিন্তু সবাই একমত হয়েছিলেন, তাহলে জোটের বিরুদ্ধে কেউই নাই। বেশ, আমি এবার সোনিয়া গান্ধীর পার্টে আসি। সেটা হচ্ছে আপনি এতদিনের পলিটিশিয়ান, পলিটিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অত্যন্ত দর 20 মিনিট সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বললেন, ঠিক কি মনে হলো? কোন দিকে ঝুঁকে আছে, মানে দাঁড়িপাল্লাটা কোন দিকে হেলে গেছে? ক্যাটেগরিক্যালি একদম 2 বছর আগের ঘটনা থেকে শুরু করলেন। যে আমি যখন প্রথম বলেছি, যখন তুমি একা বলেছিলে আমি তখন তুমি ম্যাডাম আমাকে বলেছিলে যে এরকম ইট ইজ টু আর্লি টু সে, বলে এখন তো সবাই চাইছে, এখন তো সবাই চাইছে জোট। তার মানে কেউ ওর কাছে জোটের বিরুদ্ধে বলেনি। লেফটের সঙ্গে জোটের বিরুদ্ধে যদি কেউ, তাহলে বলতেন যে 2-1 ছাড়া। উনি বললেন সবাই চাইছেন। তো তাহলে যদি সবাই যদি চান তাহলে আমি কেন আমি আলাদা ক্লারিফিকেশন করবো যে ও বিরুদ্ধে ও পক্ষে এইসব করতে যাবো? কারণ ম্যাডাম যখন বলছেন যে সবাই চাইছেন, তো এটা চাইছে, তখন উনি আমাকে একটা কথা বলেন যে লেফট কি চাইছে। আমি লেফট, ওদের স্টেট ইউনিট তারা চাইছেন যে তারা তাদের পার্টি হাইকমান্ডকে বলছে, সেন্ট্রাল কমিটিকে, আমাদের স্টেট ইউনিট আমরা তোমাকে বলেছি, আমরা তো ডাইরেক্ট গিয়ে ডিসিশন নিতে পারবো না। এবার তোমরা যদি সিদ্ধান্ত নাও, ওদের সেন্ট্রাল কমিটি যদি সিদ্ধান্ত নেয়, এবার মেকানিজমটা কি হবে সেটা তোমাদের ব্যাপার, আমি সেখানে ডিক্টেট করতে পারি না। আমাদের কোনো স্টেট ইউনিট কাউকে ডিক্টেট করতে পারবে না। সেন্ট্রাল লিডারশিপ সিপিএম এর সে নিয়ে কোনো প্রশ্ন করেছেন প্রকাশ কারাত বা অন্যান্য রাজা? বলতে ওদের সাইডটা ওরা কি ভাবছে, তখন আমি বলেছি যে ওদের সাইডটা তো ওরা যেটা মনে করছে সেটা ওদের সেন্ট্রাল কমিটিকে জানাচ্ছে। আমি খবরের কাগজে আজকেও যেটা দেখেছি যে ওরা একটা খসড়া প্রস্তাব তৈরি করেছে, তারা সমস্ত বাম গণতান্ত্রিক শক্তিকে, তৃণমূল বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে, এক্সেপ্ট বিজেপি, কারণ ওরা বিজেপিটার ব্যাপারে খুব টাচি, এক্সেপ্ট বিজেপি সবাইকে নিয়ে ওরা একটা জোট করতে চাইছে। তো কংগ্রেসের মধ্যে, তার মানে ওরা তো কংগ্রেসকে নিয়ে করতে যাচ্ছে। আমরাও বলছি যে আমরা সবাইকে নিয়ে এক্সেপ্ট বিজেপি, তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে জোট করতে চাইছি। এবং সেখানে পরিস্থিতিটা যখন আরো ব্যাখ্যা করতে হবে, ডিটেলস জানতে চেয়েছিলেন। আমি যে জোটের ব্যাপারে আমরা তো কালকে, সেদিন রাহুলজি আমাদের বলেছেন যে আগের যে জোটগুলো হয়েছে তাতে কংগ্রেসকে, আমি কংগ্রেসের স্যাক্রিফাইসটা অনার হয়নি, কংগ্রেসের স্যাক্রিফাইসটা এক্সপ্লয়েটেড হয়েছে বাই তৃণমূল কংগ্রেস। যে জোটের শরিককে যে একটা অনার দিতে হয় সেটা দেয় না, যেটা লেফট দিচ্ছে তার শরিকদের, আমাদের কিন্তু সেটা হয়নি। তো আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে যে দিশাহারা হয়ে গেছে, এমন কিছু রিয়াকশন যেসব দিচ্ছে চিফ মিনিস্টার এবং তার সব মন্ত্রীরা, তারা কিন্তু সমস্ত ব্যাপারে যে রিয়াক্ট করছে তখনই বোঝা যাচ্ছে আননার্ভড হয়ে গেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রস্তুতির বিষয়ে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো বামেরা, বিশেষ করে মূল প্রধান দল সিপিএম অরাজনৈতিক মুখের সন্ধানে নেমেছে। দেখুন, বিধানসভা ভোটের প্রস্তুতিতে এখন ব্যস্ত সব দলই। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবই তৈরি করে রাখতে চাইছে তারা। কংগ্রেসের উদ্দেশ্যে জোট বার্তা দিয়েই চুপ করে বসে থাকতে চাইছে না সিপিএমও। সূত্রের খবর, বিভিন্ন জেলায় প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন কিছু পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিকে দাঁড় করানোর চেষ্টা করতে পারে সিপিএম। এই পথ ধরেই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের সূর্যকান্ত মিশ্রর সঙ্গে আলোচনা হয়েছে, যদিও দুপক্ষ এখনই প্রকাশ্যে এমনটা মানতে রাজি নয়। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যাও রয়েছে, তা হলো জনপ্রিয়, পরিচিত, আবার কোনো প্রত্যক্ষ রাজনৈতিক পরিচয় নেই এমন ব্যক্তি খুব বেশি খুঁজে পাওয়াটা কঠিন। খাতায় কলমে কংগ্রেস সিপিএম জোট যদি নাও হয়, নিচু তলায় কিন্তু পরোক্ষে সমঝোতা হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ফর্মুলা এমন হতে পারে, কোথাও বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের একজন জনপ্রিয় নেতা নির্দল হিসেবে দাঁড়ালেন, সিপিএম তার বিরুদ্ধে কোনো প্রার্থী না দিয়ে পরোক্ষে সমর্থন করল। আবার কোনো এলাকায় সিপিএম সদস্য নন কিন্তু সমর্থক এমন কোনো ব্যক্তি নির্দল হিসেবে দাঁড়ালেন, কংগ্রেস তার বিরুদ্ধে প্রার্থী দিল না। এই ফর্মুলা নিয়ে কংগ্রেস সিপিএম উভয় পক্ষের নিচুতলার নেতৃত্বের মধ্যে বেশ কিছু জায়গায় আলোচনাও শুরু হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও জঙ্গলমহল এবং তরাই ডুয়ার্সেও জোটসঙ্গী খুঁজতে নামছে সিপিএম। তরাই ডুয়ার্সের 10 থেকে 12টি বিধানসভা কেন্দ্রে স্থানীয় স্তরে আদিবাসী বিকাশ পরিষদের বেশ আধিপত্য রয়েছে। সাম্প্রতিক অতীতে পরিষদ বেশ কয়েকটি ভাগে ভেঙে গেলেও এখনও তাদের শক্তি অগ্রাহ্য করার মতো নয়।
একদা চরম বিরোধিতা থাকলেও জঙ্গলমহলের তৃণমূলের আধিপত্য কমাতে ঝাড়খণ্ড পার্টির সঙ্গেও হাত মেলাতে পারে সিপিএম। একদা কংগ্রেসের জোট সঙ্গী ঝাড়খণ্ড পার্টির জঙ্গলমহলের 10 থেকে 12টি বিধানসভা আসনে যথেষ্ট গুরুত্ব রয়েছে। 2006 সালে কংগ্রেসের সমর্থনে বিনপুর থেকে জয়ী হয়েছিলেন ঝাড়খণ্ড পার্টির চুনিবালা হাসদা। এহেন ঝাড়খণ্ড পার্টির সঙ্গে আসন সমঝোতা হলে লাভের সম্ভাবনা দেখছে আলিমুদ্দিন। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ড পার্টি এবং আদিবাসী বিকাশ পরিষদ এই দুই দলের সঙ্গেই সামনের সপ্তাহে বৈঠকে বসতে পারে সিপিএম নেতৃত্ব। আলিমুদ্দিন সূত্রে এমনটাই খবর। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। অশোকদা, আসল বাস্তব পরিস্থিতিটা কি? আদৌ এই রাজ্যে 2016-তে প্রতিযোগিতার মতো কোনো পরিস্থিতি আছে? মানে জোট হলে 2016-তে শটান তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়ে পড়লো, এই ছবিটা এটা অতিরঞ্জিত মনে হচ্ছে না? রাজনীতিতে কোনো কিছুই মানে অবাস্তব, অতিরঞ্জিত এমনটা মনে করার কারণ নেই। প্রাথমিক স্তরে প্রাথমিকভাবে অনেক কিছুই মনে হয় যে এগুলো অসম্ভব, এগুলো ঘটবে না। কিন্তু আস্তে আস্তে যখন রাজনীতির বলটা গড়াতে শুরু করে তখন বহু কিছু অঘোষিত ঘটনাও ঘোষিত হয়ে যায়, বহু অপ্রত্যক্ষ প্রত্যক্ষ হয়ে ওঠে। এইখানেও আপনার 1:1 তো হবে না? বিজেপিকে আপনারা আমি এটা বলছি বিরোধী ভোট ভাগ হবে। আমার কথা হচ্ছে যে ভোটের অঙ্কের হিসেব একটা থাকে, কার কত পার্সেন্ট ভোট তার একটা হিসাব থাকে, কিন্তু অন্যদিকে ভোটের একটা রসায়নও থাকে, একটা কেমিস্ট্রি থাকে ভোটের, জনমানুষের একটা কেমিস্ট্রি থাকে। সেটা সবসময় ভোটের অঙ্ক দিয়ে, পার্সেন্টেজে ভোট দিয়ে বিচার করা যায় না। আমি প্রথমে একটা কথা শুধু বলে নিই, সেটা হচ্ছে যে রাজনীতির দুটো দিক থাকে, একটা তো রণনীতির দিক, একটা রণকৌশলের দিক। এখানে আলোচনা হচ্ছে রণকৌশল নিয়ে। মানুষ চাইছেন কি? পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন যে রাজ্যে একটা কার্যত অঘোষিত জরুরি অবস্থা। যারা জরুরি অবস্থা দেখেছেন, আমার মতো যারা জরুরি অবস্থা দেখেছেন, তখন রাষ্ট্র প্রত্যক্ষভাবে আইন করে যেসব বিষয় নিষেধ করত, নিষেধাজ্ঞা জারি করেছিল, এখন অঘোষিতভাবে রাষ্ট্র এবং তৃণমূল দলের পক্ষ থেকে সেই কাজ হচ্ছে। না হলে কেউ কখনো শুনেছেন অপর্ণা বাগ হত্যা মামলায় 11 জনের ফাঁসির আদেশ, তার মধ্যে তৃণমূল নেতা রয়েছেন, যেখানে তৃণমূলের নেতা নেত্রীরা খুন, চুরি, ধর্ষণ, প্রমাণ কিছু নেই। রাজনীতিতে প্রমাণ অভাবে হয় না, প্রমাণ হয় ঘটনার মধ্যে দিয়ে। বিষয়টা পরিষ্কার, মানুষ কি চাইছেন? আমি উদয়নদা একদম স্ট্রেট, সেটা হচ্ছে আদৌ তৃণমূল স্তরে জোট হওয়া কি মান্নানদা কিংবা অশোকদাদের ওপর নির্ভর করছে? আমি কেন এই উদাহরণটা বলছি, যে নদিয়াতে গত সপ্তাহে হাঁসখালিতে তৃণমূল কংগ্রেসের কিছু লোক কংগ্রেসের একটি ক্লাব দখল করতে আসে, কোথাও এই কেন্দ্রীয় স্তরে, রাজ্য নেতৃত্ব স্তরে কোনো আলোচনা হয়নি। সিপিএম সমর্থকরা গিয়ে তৃণমূল কংগ্রেসের আক্রমণ রুখে দিয়ে কংগ্রেসের পাশে দাঁড়ায়। আমি বলছি, জোট হওয়া কি এই দুই দলের শীর্ষ নেতৃত্বের হুকুমের অপেক্ষায় বসে আছে, না ইতিমধ্যেই প্রাণে বাঁচতে পরিস্থিতির চাপে এক ধরনের নিচুতলায় জোট হয়ে গেছে? এটাই তো ঘটনা। এখানে জোট যেটা নিচুতলায় কি উঁচুতলা বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে যে মানুষের একটা স্বাভাবিক একটা প্রবৃত্তি থাকে যে রাজনীতিতে সে কি করবে, কি অবস্থান নেবে। সেই জায়গা থেকে আপনি যে ক্লাবের কথা বলছেন, সেখানে সিপিএম এর সমর্থকরা গিয়ে কংগ্রেসের একটা ক্লাব বাঁচিয়েছে, সেইটা মানেই কিন্তু এই নয় যে নিচুতলার জোট প্রচন্ড সাকসেসফুল হবে। আসলে কিন্তু যেটা দরকার সেটা মানে সেটা মান্নানদাও স্বীকার করবেন, অশোকবাবু স্বীকার করবেন, সেটা হচ্ছে একের বিরুদ্ধে একের লড়াই। একের বিরুদ্ধে একের যদি লড়াই না হয়, তাহলে নিচুতলার জোট কিন্তু ওইভাবে দানা বাঁধে না, এবং সেটা ভোটে গিয়ে সেটা কোনো রেজাল্ট পাওয়া যাবে বলে আমি মনে করি না। কিন্তু আমার যেটা একের বিরুদ্ধে এক হতে পারে, বিজেপি তো ইন এনি কেস বাইরে থাকবে না। বিজেপি মানে অনেকেই ধরে নিচ্ছেন যে 2014-র আসলে আমাদের পুরো আলোচনাটাই তো হচ্ছে 2014-র মানে নির্বাচনের ফলাফলের উপরে, এবং ধরে নেওয়া হচ্ছে যে বিজেপির ভোট কমে যাবে, 17% থাকবে না, সেটা 10%, 12% এসে দাঁড়াবে, সেখান থেকে কিছু ভোট বিরোধীরা পাবেন, এগুলো সব ধরে নেওয়া হচ্ছে। সব হলো মানে সেটা হতেও পারে, না হতে পারে। কিন্তু মূল আমাদের যে মেইনস্ট্রিম আলোচনা, সেই মেইনস্ট্রিম আলোচনাটা হচ্ছে জোট হবে কি হবে না, জোটটা কতটা সাকসেসফুল হবে কি হবে না, এবং সেটা পুরোটাই দাঁড়িয়েছে আজকে যে রাজনৈতিক আলোচনা। আমার এক বন্ধু আজকে বলছিলেন যে মানুষ তো অনেক কিছু খায়, বাস কি খায় বলতে পারো? তো কেউ বলতে পারছিলাম না আমরা। তিনি বললেন যে বাস সিগন্যাল খায়।
হ্যাঁ, তো ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে আর কি। মানে সেই 12 তারিখ 13 তারিখ সিগন্যাল, ট্রাফিক সিগন্যালে জোটটা আটকে আছে। হ্যাঁ, এখন মান্নানদারা রাহুল গান্ধীর সাথে কথা বলেছেন, রাহুল গান্ধী নিজে বলেছেন যে আমি প্রেসিডেন্টের সাথে কথা বলবো। মান্নানদারাও চেয়ারপারসনের সাথে কথা বলছেন। এদিকে এরা রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি, পলিট ব্যুরো ইত্যাদি বিষয় আছে, নানা জটিলতা আছে। আমি অশোকদার সাথে সম্পূর্ণ একমত একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা যে আলোচনাগুলো করছি সেটা হচ্ছে এক জোট হবে কি হবে না, আর জোট হলে কি হবে না হলে কি হবে, সে পুরো আলোচনাটাই রয়েছে সংখ্যাতত্ত্বের উপরে। নির্বাচন, রাজনীতি এগুলো কিন্তু শুধুমাত্র পাটিগণিত নয়, একটা রসায়ন আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা রাজনীতি দরকার। আজকে যদি আমি ধরে নিই কংগ্রেস সিপিএম এর জোট হলো, সেখানে কিন্তু মান্নানদাকে কংগ্রেস এবং বাম, সরি আজকে তো অশোক দা আছেন, বামটাই আমি বেশি করে বলবো, মান্নানদাকে এবং অশোক দাকে দুজনকে হাত ধরাধরি করে বলতে হবে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুখদাচন। অর্থাৎ ভোটের রেজাল্টে যদি আমরা হেরেও যাই, আমরা বিরোধী হিসেবেও হাতটা ধরে থাকবো। আমরা 2016 যদি আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, আমরা সরবার চেষ্টা করছি, তারপরে আমরা বিভক্ত হয়ে যাব, এটা কিন্তু হবে না। আমরা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমরা এটাকে যদি স্বৈর শাসন হিসেবেই চিহ্নিত করি, সেই স্বৈর শাসনের বিরুদ্ধে আমরা আরো 5 বছর লড়বো, এবং প্রকাশ্যে পাবলিকলি ভোটের আগে সামনে আসতে হবে। নিচু তলায় হবে না। আমি বলছি দরকার সেটা হচ্ছে বলা দরকার যে আমরা ভোটে যে মুহূর্তে হেরে গেলাম, আমরা কিন্তু পরস্পর কাদা ছোঁড়াছুড়ি করবো না, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আগামী 5 বছর আমরা লড়াইটাকে নিয়ে যাব। এবং বাম রাজনীতি যারা করেন তাদের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দেওয়ার দরকার আছে যে তাদেরও ঘোষণা করতে হবে মানুষের কাছে যে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি যখন প্রধান শত্রু হিসেবে দাঁড়াবে, তখন আমরা কংগ্রেসের পাশে থাকবো। আমি বলছি, আমি একটা কথা বলি, 2019-এর লোকসভা বহুদূর, রাজনীতিতে আমার বাস্তব পরিস্থিতি বাদ দিয়েও নয়, কিন্তু একটা কথার সঙ্গে আমি একমত যে রাজ্যে স্বৈরশাসনের বিরুদ্ধে সবাইকেই, বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষকে এক হতে হবে, ভবিষ্যতেও এক থাকতে হবে। হ্যাঁ, এক থাকতে হবে। কংগ্রেসের নামটা বললেন না কেন? কোনটা? বাম কংগ্রেস বললেন। এর মধ্যে সব আছে, এর মধ্যে বাম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক। কংগ্রেস কি গণতান্ত্রিক নয় বলছে? মান্নান সাহেব বলুন। আমরা অসুবিধার কোনো কারণ কর্তব্যের সময় যেন জোট না হয়, আমি বলতে চাচ্ছি এই জোটটা আদর্শহীন, নীতিহীন। তার কারণ একটাই, 2008 সালে কেন তৃণমূল তৈরি হয়েছিল এটা যদি বাংলার মানুষ জানেন, তার 2008 সালে 98 এবং 2011 সালে মানুষ অলরেডি রায় দিয়ে দিয়েছে। আজকে গণ আন্দোলনের একজন বরিষ্ঠ নেতা আমাদের আব্দুল মান্নান সাহেব দাঁড়িয়ে আছেন, উনি জানেন যে গণ আন্দোলন এক জিনিস, কিন্তু যারা গণহত্যা করেছে, যারা মানে প্রতিটা মানুষের, এবং কঙ্কালরাও কিন্তু উপর থেকে দেখছে, থেকে দেখছে, না ভোট না থাকলেও তারা কিন্তু দেখছে। মাথায় রাখতে হবে, যাদেরকে বুঝজুয়া, যারা গণশত্রু, যারা হচ্ছে ফ্যাসিস্ট, তাদের হাত ধরতে হচ্ছে। কারণ কি? আসল কথা, দুটো দুর্বল মানুষ যখন এক হয়ে যায়, দুর্বলরা দুর্বলের হাত ধরে। এখানে মহাজোট একটাই হয়ে গেছে, সেটা হচ্ছে মানুষের। 2016 সালে মমতা ব্যানার্জি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আসছে। কেন আসছেন? তার কারণ মানুষের জন্য যে কাজ করে, উন্নয়ন যে করে, তার পাশেই মানুষ থাকবে। যারা উন্নয়ন করে না, এই জন্য মানুষকে হত্যা করেছে, যারা মানুষকে মেরেছে, সেই নেতাই নন্দীগ্রামের মানুষরা কিন্তু নিম্ন। যারা মান্নানরা, একটা কথা শুধু আপনাকে বলবো, আপনাদের নিজ দলের যারা সমর্থন, তারা কি সমর্থন করবে? আমি বলছি সেটাই এখন প্রশ্ন। এটা তো তৃণমূলের ব্যাপার না। আমরা তো একটা কথা বলি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমরা একটা কথা বলি, আমি বিধান রায়ের আমল ছাড়া, তখন অত বুদ্ধিশুদ্ধি হয় না, আমি পপুলেশন থেকে সমস্ত সরকারকে দেখেছি, এবং কোন সরকারের বিরুদ্ধে কে কীভাবে আন্দোলন করছে সবই দেখেছি। যখন 77 সাল আসে, যখন আমাদের দেশের একটা তাবড় রাজনীতিবিদরা নিজেদের অস্তিত্ব বিকিয়ে দিয়ে যখন জোট করলো, তখন পশ্চিমবাংলায় পপুলেশনের মাত্র দুটোই মেরেছিল, প্রদ্যুৎ মহান্তি এবং প্রফুল্ল চন্দ্র সেন আরামবাগ থেকে। ভোটের পার্সেন্টেজটা কিছু ছিল না, কিন্তু মানুষের এমন একটা জোট হয়ে গেল
জোটটা হয়ে গিয়ে করলো কি ধরো 16টা লোকসভা সিটে তাদের দিল, 16টায় তারা জিতে গেল এবং কলকাতার আশেপাশে সব সিট দিল, জিতে গেল। তো সেখানে পপুলেশন কিন্তু 2টো এমএলএ ছিলেন তার, ঠিক। তারপর 16টা লোকসভা পেলেন। এবার 3 মাস পরে যখন বিধানসভা নির্বাচন হচ্ছে, বিধানসভা ভেঙে দেওয়ার পরে তখন জ্যোতিবাবু প্রমোদবাবু অনেক বলেছিলেন যে আবার আমরা জোটটা করি। তো জোটটা যখন করতে চাইলেন তখন তারা আমার খুব সত্য সংখ্যাটা 150কে 154 হবে জনতা পার্টিকে দিতে চেয়েছিল এবং বাকি 140টা নিজেরা রাখতে চেয়েছিল, 140 বা 144টা নিজেরা বেশি, ওইরকম একটু আমার সংখ্যাটা এক্সাক্ট 150কে মানে ওইরকম বেশি দিতে চেয়েছিল জনতা পার্টিকে। এবং চিফ মিনিস্টার বলেছেন আমরা পপুলেশনকে প্রজেক্ট করব। আমি বলছি বাস্তবটা, পপুলেশনের একটা ধারণা হয়ে গেল যে দুর্বল কংগ্রেস, আমি সেটাই বলছিলাম। দুর্বল সবল তো একটি বললাম। আপনি যেহেতু দিল্লিতে ওই একটা শব্দ ধারণা হয়ে গেল, কেউ একা আমি লড়ে যেতে পারবে না। 16টা লোকসভা পেয়েছি তাহলে আমি একাই সব, বলো তোমাদের জন্য কিছু না, তোমরা 3টে লোকসভা হেরে গেছো, অর্থাৎ তোমরা 40টা কি 50টা নেবে। কিন্তু তখন জোটটা ভেঙে, কারণ ওদের অনেক শরীর দল ছিল। ভেঙে যাওয়ার পর কি হলো, মানুষ কিন্তু বিচার করে দিল যে কারা কিন্তু এটা দোষ করেছে। মানুষ কিন্তু ভোটটা দেওয়া যখনই হলো একদম 250 মতো সিট গণতন্ত্রের শেষ কথা তো মানুষই বলবে, কিন্তু মানুষ যদি বলে সেই তৃণমূলের কি রাজনীতিতে কোনো আদর্শ থাকবে না, কোনো নীতি থাকবে না। সেটাই তো বলা হচ্ছে। কোনদিন হয় এটা কি সম্ভব? এটা কিছু তৃণমূলের জোট হয় নীতি আদর্শের ভিত্তিতে, উন্নয়নের জন্য দরকার উন্নয়নের জন্য, রাজ্যের জন্য নীতি আদর্শের ভিত্তিতে কাজ করে। একটা কথা শুনলেন, 22 বছর আমি বলছি তৃণমূলের জোট হতে পারে। 26 দিন অনশন করতে আমি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি তার মতো করে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং রেজ্জাক মোল্লাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন, নিজের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সিংহভাগই সিপিএম এর সঙ্গে জোটের জন্য সওয়াল করেছেন সোনিয়া রাহুলের কাছে। অন্যদিকে সূত্রের খবর, জোট প্রসঙ্গে সিপিএম এর রাজ্য নেতৃত্ব তাদের কেন্দ্রীয় কমিটিকে যে প্রস্তাব দিতে চলেছে তাতে বলা হতে পারে বামফ্রন্টের বাইরে থাকা যেসব দল সরাসরি তৃণমূলের বিরোধিতা করছে তাদের মধ্যে যারা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তি তাদের সঙ্গে প্রাক নির্বাচনী আসন সমঝোতার বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। দলের নির্বাচনী কৌশলগত লাইন চূড়ান্ত করার ক্ষেত্রে মানুষের এই প্রত্যাশাকে মর্যাদা দেওয়া উচিত। অর্থাৎ কংগ্রেস সিপিএম জোট হবে কিনা তার উত্তর এখনো না মিললেও দু দলেরই একটা বড় অংশ এর পক্ষপাতী। আর এসবের মধ্যেই প্রশ্ন হলো, সম্ভাব্য এই জোট নিয়ে তৃণমূল কি ভাবছে? এতদিন শুধুমাত্র তৃণমূলের মাঝারি স্তরের নেতারাই প্রকাশ্যে কংগ্রেস সিপিএম এর সম্ভাব্য জোট নিয়ে কটাক্ষ করছিলেন, এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বুধবার নবান্নে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে বৈঠকে মমতা বলেন, সিপিএম কংগ্রেস জোট হোক বা না হোক তাতে কিছু এসে যায় না, আমরা সংগ্রাম করে এসেছি, সংগ্রাম করতে জানি, ওদের জোট নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই। বহুদিন দূরে থাকার পর শীর্ষ নেতৃত্বের হঠাৎ করে কাছে চলে আসা মুকুল রায়ের গলাতেও এখন বিপ্লবী সুর অতীত। মুকুল রায় ফের মমতার পথে। 2013-তে আমরা একা লড়েছি পঞ্চায়েতে, 2014-এ আমরা একা লড়েছি। উই আর ভেরি মাচ কমফোর্টেবল। কিন্তু মুখে বিন্দুমাত্র বিচলিত নয় বললেও সত্যিই কি কংগ্রেস সিপিএম জোট হলে একটুও চিন্তার ভাঁজ পড়বে না তৃণমূল শীর্ষ নেতৃত্বের কপালে? নাকি জোট আশঙ্কা থেকেই প্রকাশ্যে বেশি করে তারা 250-র বেশি আসন পাওয়ার কিংবা অবিচল থাকার দাবি ঢুকছে? প্রশ্ন তৃণমূল বিরোধীদের। তৃণমূল কংগ্রেস যাদের প্যানিকড হয়ে গেছে, নানা রকমভাবে তোমাকে প্রেসারাইজ করার চেষ্টা করছে। যে মুখ্যমন্ত্রী যেভাবে রিয়াক্ট করছেন তাতেই বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন। রাজনৈতিক মহলে জল্পনা আরো জোরালো হয়েছে সম্প্রতি রাহুল গান্ধীর একটি মন্তব্য ঘিরে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, 3 দিন আগেই প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী এক তাৎপর্যপূর্ণ দাবি করেন। বলেন, এতদিন বলিনি, আজ আপনাদের বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন, তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, কোনো দিন বামেদের সঙ্গে জোট করো না, এতে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাবে। যদিও তৃণমূলের মুখ্য জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়ান পাল্টা দাবি করেন, আমাদের দলনেত্রীকে জড়িয়ে এই কাহিনী পুরোপুরি মিথ্যা। এমন গল্প প্রচার করা হলে আমরা কড়া প্রতিবাদ জানাতে বাধ্য হব। কিন্তু এই দাবি পাল্টা দাবি ঘিরে জোট জল্পনা এবং তা নিয়ে শাসকের আশঙ্কার জল্পনা আরো জোরালো হচ্ছে। তবে এসবের মধ্যেই চুপ করে বসে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ও। কখনো রেজ্জাক মোল্লা, কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরী। সংখ্যালঘু ভোট ধরে রাখতে সংখ্যালঘু নেতাদের সঙ্গে পরপর বৈঠক করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরপুরা শরীফে তহা সিদ্দিকীর সভাতেও গিয়েছেন। সব মিলিয়ে কংগ্রেস সিপিএম জোট হবে কিনা সেদিকে নজর রাখার পাশাপাশি ঘর গুছোচ্ছেন তৃণমূল নেত্রীও। এবিপি আনন্দ। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আপনাদের দেখাবো আবার এই রাজ্যে টুকতে বাধা দেয়ায় মার শিক্ষককে এবং
তার থেকেও আশঙ্কার, তার থেকেও দুর্ভাগ্যের আরেকটি বিষয়, শিক্ষকদের একাংশই কিন্তু অভিযোগের আঙুল তুলছেন শিক্ষকদের দিকে, প্রহিত শিক্ষকদের দিকে। কেন? দেখাবো ছোট্ট একটা বিরতির পর। পরীক্ষা সব জোচ্চুরি। কতগুলো গাধা ছেলে গাদা গাদা বই মুখস্থ করে আর টকটক পাশ করে যায়। পাশ না করতে পারাই সব থেকে শক্ত। নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা বলেছিল, কিন্তু টেনিদা সম্ভবত ভাবতেও পারেনি এবং তার লেখকও অবশ্যই ভাবতে পারেননি এই বাংলায় কোনোদিন এই সময় আসবে যে টেনিদার মতো চরিত্র হয়তো গণটোকাটুকির মানসিকতায় বড় হবে। সেখানে যদি বিষয়টা থামতো তাহলে দুর্ভাগ্যের একটা সীমারেখা অবধি টানা যেত। তা টানা যাচ্ছে না, তার কারণ গণটোকাটুকিতে বাধা দেয়ায় শিক্ষক প্রহিত হয়েছেন। এই নিয়ে তৃতীয় বছর পর ঠিক এই সময়ে মাধ্যমিক চলাকালীন বা বছরের অন্যান্য মাসেও অন্যান্য পরীক্ষার সময় আমাদের এই অনুষ্ঠান করতে হয়েছে। এই পর্যন্ত দুর্ভাগ্যের আরেকটা বিষয় ছিল, পরবর্তী বিষয়টা আরও গভীর দুর্ভাগ্যের। তার কারণ একজন প্রধান শিক্ষক বলছেন, যে প্রধান শিক্ষকের স্কুলের মাননীয় শিক্ষক মশাইরা মার খেয়েছেন, যে তারা যথেষ্ট সহানুভূতির সঙ্গেই গার্ড দেন এবং কড়াকড়ির ব্যাপার নেই। প্রধান শিক্ষক নিজে বলছেন এবং বাস্তব সত্যটা হলো যে ডিআই অফিসে রিপোর্ট যেতে এবং সেই রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদে পৌঁছতেও সময় লাগছে। অভিযোগের তীর শুধু যারা মেরেছে তাদের দিকে নয়, যারা মার খেয়েছেন সেই শিক্ষকদের একাংশের দিকেও। দুর্ভাগ্যজনক হলেও সত্যি। সেই নিয়ে আমাদের এই দ্বিতীয় পর্ব, আমাদের এখনকার বিষয়। কোথাও টুকতে বাঁধায় মা শিক্ষককে, কোথাও আক্রান্ত সিভিক পুলিশি। রাজ্য জুড়ে মাধ্যমিকে অবাধ নকল উৎসব। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন আমাদের এই শহরেরই একটি বিশিষ্ট স্কুলের প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ মিত্র, রয়েছেন শ্রী হরপ্রসাদ সমাদ্দার, প্রাক্তন সভাপতি মধ্যশিক্ষা পর্ষদ, রয়েছে বিজন সরকার শিক্ষক এবং অভিজিৎ মিত্র সমাজতত্ত্ববিদ। ওদের কাছে যাব, কিন্তু তার আগে যে ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে, মাস্টারমশাইদের গায়ে ছাত্ররা হাত তুলতে পারে, আরও একবার আমাদের এই রাজ্যে সেই ছবি দেখাবো। দেখুন, মাধ্যমিক পরীক্ষায় টুকতে বাধা দেওয়ার জের, দিকে দিকে বেপরোয়া ছাত্রকুলের তাণ্ডব। কোথাও তাদের হাতে আক্রান্ত শিক্ষক, কোথাও নিগৃহীত সিভিক ভলান্টিয়ার। শিক্ষাবিদরা বলছেন এই ছাত্রদের দেখে কে বলবে তারাই অপরাধ করছে, বরং ভাবটা এমন যেন টোকাটুকি করাটা তাদের অধিকার, আর তাতে বাধা এলেই বেপরোয়া হয়ে উঠছে তারা। যেমনটা হয়েছে জলপাইগুড়ির মুদিপাড়া নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে। ইংরেজি পরীক্ষার দিন টুকলিতে বাধা দেওয়ার জেরে বুধবার স্কুলে তাণ্ডব চালায় পরীক্ষার্থীদের একাংশ। ভাঙচুর করা হয় ক্লাসরুমের দরজা থেকে ফ্যান, আসবাবপত্র। এমনকি মারমুখী পড়ুয়ারা এতটাই বেপরোয়া ছিল যে বাধা দিতে আসা শিক্ষকদের গায়ে হাত তুলতে পর্যন্ত তারা দুবার ভাবেনি। স্কুল ক্যাম্পাসে হাজির থেকে সব দেখেও কিচ্ছু দেখেনি পুলিশ। অনেকে বলছেন এই ছাত্রদের যা আচরণ তাতে তারা তো পুলিশের গায়ে হাত তুলতেও পিছপা হচ্ছে না। নলহাটি ২ নম্বর ব্লকে ভোগলদিহি উচ্চ বিদ্যালয়ে তথ্য ভর্তি মুঠো মুঠো কাগজ সরবরাহকারীদের দৌরাত্ম্য ঠেকাতে বুধবার সিভিক পুলিশ পর্যন্ত মোতায়েন করা হয়, কিন্তু তাতে থোড়াই কেয়ার। দেখুন কিভাবে সিভিক পুলিশকে ধাক্কা মেরে টুকলি নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে ছুট লাগালো এক যুবক। সিভিক পুলিশের এই অবস্থা দেখে পিছু পিছু পরীক্ষা কেন্দ্রের দিকে ছুটল আরো কয়েকজন টুকলি সরবরাহকারী। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। শিক্ষাবিদদের প্রশ্ন, জীবনের প্রথম বড় পরীক্ষা থেকেই যারা অসাধু পথে হাঁটা শুরু করেছে তারা ভবিষ্যতের পরীক্ষাগুলিতে কি না করবে? টোকাটুকিকে তো তারা অধিকারের জায়গায় নিয়ে যাচ্ছে, বাধা পেলে যা খুশি তাই করছে। যে স্কুলে পড়াশুনো করছে তাকেই তছনছ করে দিচ্ছে, যে শিক্ষকরা শিক্ষা দিয়েছেন তাদের মেরে রক্তাক্ত করে দিচ্ছে। কিন্তু ছাত্রদের একাংশের এই আচরণের নেপথ্যে অন্য কোনো গল্প নেই তো? শিক্ষকদের এই হালের জন্য অন্য কোনো শিক্ষক বা কোনো চক্র দায়ী নয় তো? রাজা চট্টোপাধ্যায় ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।
এ তো গেল দুর্ভাগ্যের একটা পর্যায়ে, দুর্ভাগ্যের গভীরতর পর্যায়ে সেখানে যেখানে প্রধান শিক্ষকের যে বক্তব্য আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো এবং শিক্ষকদের একাংশ যারা সরাসরি প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত আছে, এই ঘটনায় তাদের হাতও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার বলছি, দুর্ভাগ্য। দেখুন, জলপাইগুড়ির যে মুদিপাড়া নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা টুকলিতে বাধা দিয়ে এভাবে ছাত্রদের হাতে মার খেলেন, সেখানকার প্রধান শিক্ষকের মন্তব্য শুনলে আপনারা চমকে উঠবেন। না, নকলে বাধা দেওয়ার মধ্যে পরীক্ষার হলে তো এরকম কোনো ইয়া নেই। আর আমার টিচাররা যথেষ্ট সহানুভূতিশীল, তারা ছাত্ররা ভালো রেজাল্ট করুক, পাশ করুক, হ্যাঁ, সেই সূত্রেই ওদেরকে পরীক্ষার হলে গার্ড দেয়। এরকম কড়াকড়ি কিছু করার মতো না। শিক্ষাবিদদের একাংশের প্রশ্ন, প্রধান শিক্ষক তো এমনভাবে বলছেন যেন পরীক্ষায় কড়াভাবে গার্ড দেওয়াটাই অপরাধ, বরং তাদের তো উচিত পরীক্ষা হলের পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করা, যাতে পরীক্ষার্থীদের সঠিক মূল্যায়ন হয়। কিন্তু এক্ষেত্রে এরকম অসহায় সুর কেন প্রধান শিক্ষকের গলায়? সেই সঙ্গে এই প্রশ্ন উঠছে, ছাত্রদের হাতে শিক্ষকদের আক্রান্ত হওয়ার নেপথ্যে কোনো গল্প লুকিয়ে নেই তো? প্রশ্নটা আরো জোরালো করেছে বেলাকোবা হাই স্কুলেরই কয়েকজন পরীক্ষার্থীর মন্তব্য। কোন স্কুলে মাস্টার করে? এই মুদিপাড়া স্কুলের মাস্টার। টিউশন করে? প্রাইভেট টিউশন করে? হ্যাঁ। কোন কোন ছাত্র পড়ায়? কোন ক্লাসগুলো পড়ায়? 11 12 এগুলোতে পড়ায়। 10 পড়ায়? 10 উপরে পড়ায়। তাই এই ছেলেগুলো কি ওখানে পড়তো মনে হয় তোর? আমার তো মনে হয় দেখছিলাম পরে আর কি। পড়ে? হ্যাঁ। ওরাই সুবিধা পায় নাই? হ্যাঁ, ওটাই হতে পারে। বলতেছি যে টুকলি চালাতে দেয়নি, সুযোগ সুবিধা দেয়নি, এই জন্যই ভাঙচুর করছে। আমাদের স্কুলের মাস্টার তো শুধু একটাই টিউশন পড়াইছে, একজন মাস্টারই টিউশন পড়ায় ওদের কাছে। আমার মনে যেটা ধারণা আছে টুকলির জন্যই মনে হয়, টুকলির জন্যই ওইটাই হতে পারে। মাস্টারমশাইরাই মনে হয় কোনো সুযোগ সুবিধা দেয় না, এটাই বলতেছি। এই কবেই? হ্যাঁ, এই কবেই মনে হয় ভাঙচুর হয়েছে। কিন্তু কোন সুযোগ সুবিধার কথা বলছে পড়ুয়ারা? স্থানীয়দের অনেকের অভিযোগ, বেলাকোবা হাই স্কুলের অনেক পড়ুয়া মুদিপাড়া নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট টিউশন পড়েন। বিনিময়ে সেই শিক্ষকরা পড়ুয়াদের পরীক্ষার সময় টুকলির সুযোগ করে দেন। এমনটা হলে তো সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত। মুদিপাড়া নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের তরফে অবশ্য বেলাকোবা হাই স্কুলের ছাত্রদের প্রাইভেট টিউশন পড়ানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। এর আগের যে ব্যাচগুলি ছিল, তারাও তো এই ধরনের ঘটনা করে গেছে। আমার মনে হয় সেখান থেকে এদের মধ্যে এইরকম একটা প্রবণতা দেখা দিচ্ছে আর কি। ওরা বলছে যে শেষের দিনে আমরা আরো ব্যাপক ভাঙচুর করব, সে তো বলছেই, হুমকি দিচ্ছে। পরীক্ষা হলে কড়া গার্ড দেওয়া বা প্রশ্নপত্র কঠিন হওয়া, এরকমও কিছু না। যেমন গেট দিয়ে ঢোকার পরেই ওরা যখন ভাঙচুর শুরু করলো, সে তো পরীক্ষা শুরু হওয়ার দেরি আছে। ওদের পিছনে কারো কোনো উস্কানি থাকতেও পারে। কিন্তু স্কুলে ভাঙচুর মারধরের পরও কেন পুলিশে অভিযোগ জানালো না স্কুল কর্তৃপক্ষ? কেন ঘটনার রিপোর্ট এখনো গেল না মধ্যশিক্ষা পর্ষদে? কেনই অস্বাভাবিক নীরবতা? আমার কাছে কোনো রিপোর্ট আসেনি। আমি এইমাত্র আঞ্চলিক অফিসের কাছ থেকে খবর নিয়েছিলাম, শিলিগুড়ি রিজিয়নাল অফিস থেকে, আমার নর্থ বেঙ্গল রিজিয়নাল অফিস, সেখানে কোনো রকম রিপোর্ট আসেনি। শিক্ষাবিদদের একাংশের বক্তব্য, টিউশনের বিনিময়ে টুকলির মতো ঘটনা অনেক জায়গাতেই ঘটতে পারে, কারণ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী কোন স্কুলের সিট কোথায় পড়বে তা আঞ্চলিক অফিস থেকে পর্ষদের সদর দপ্তরে সুপারিশ করা হয়। সুপারিশ বিবেচনা করে তাতে শিলমোহর দেয় পর্ষদ। তবে কত বছর সেই স্কুলে সিট পড়বে সেই সংক্রান্ত কোনো নিয়ম নেই। অনেকে বলছেন এর ফলে ছাত্ররা অতীতের রেকর্ড দেখে আগেই জেনে যায় তাদের সিট কোথায় পড়বে, তাই বাড়তি সুযোগ পাওয়ার আশায় সেই স্কুলের কোনো কোনো শিক্ষকের কাছে প্রাইভেট টিউশনেও ভর্তি হয়ে যায়। আর পরিসংখ্যানই তো বলছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রাইভেট টিউশনে গোটা দেশে 1 নম্বরে। প্রাইভেট টিউশনের রমরমার সেই ছবি তো এবিপি আনন্দর ক্যামেরাতেই উঠে এসেছে। বেথুনের মতো নামী স্কুলে গিয়ে আমরা দেখেছি সেখানকার প্রায় প্রত্যেক পড়ুয়াই গৃহ শিক্ষকের উপর নির্ভরশীল। প্রত্যেকের কাছে একটা বিষয় জানতে চাইবো, একটা প্রশ্ন জানতে চাইবো যে কজনের গৃহশিক্ষক আছে, তারা যদি হাত তোলো। এখানে প্রায় প্রত্যেকের গৃহশিক্ষক আছে। আমি আরেকবার বলবো যে 2 জনের বেশি গৃহশিক্ষক আছে, কাদের কাদের, তারা একটু হাত তোলো। কিন্তু প্রাইভেট টিউশনের এই রমরমার পরিণতি যে কি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে, সম্ভবত সেদিকেই ইঙ্গিত করল জলপাইগুড়ির স্কুলের এই ঘটনা। মত পর্যবেক্ষকদের একাংশের। সনদ ঝা, রাজা চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। বিশ্বজিৎবাবু, আপনি ভাষাগুলো লক্ষ্য করুন যে আমরা সুযোগ সুবিধে পাইনি,
কড়াকড়ি হয়েছে, মানে কড়াকড়িটা যেন মাস্টারমশাই পরীক্ষার কেন্দ্রে করা হবেন না, এটাই প্রার্থনীয় ছাত্রদের কাছে। কোন যুগে যাচ্ছি আমরা? আমাদের ঘটনার বেশ কয়েক ঘন্টা পরে যখন এবিপি আনন্দের ক্যামেরা সেখানে পৌঁছেছে, মেঝেতে বান্ডিল বান্ডিল টোকার জিনিসপত্র, বই ইত্যাদি ছড়ানো, এ কোন পরিবেশে পরীক্ষা হচ্ছে? দেখুন সুমনবাবু, আমি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক, আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে এই ঘটনাটা দেখার পর লজ্জায় নিজে মাটিতে মিশিয়ে যাচ্ছি। আমরা শিক্ষকরা আমরা আজকে পরিবর্তন করতে পারছি না। পরীক্ষা কেন্দ্রে শিক্ষক থাকে, ছাত্র থাকে, আর কেউ কারোর থাকার কথা না। অন্য কোনো ব্যক্তির কোনো ভূমিকা নেই। অন্য কোনো ব্যক্তি এবং ইনভিজিলেটর বাইরে থেকে কেউ যদি আসে তাকে আমি ঢুকতেই দিতে পারি না, ঢুকতে দিতে পারি না, আইনতই পারি না। তাহলে শিক্ষকরা এখানে মূল। ছাত্ররা টোকাটুকি করছে, শিক্ষকদের ইন্ধন না থাকলে করা যায় না, ইনভিজিলেটরের ইন্ধন না থাকলে করা যায় না। তাই ইনভিজিলেটরের ইন্ধন কেন? তারা ভেবে দেখছেন না তারা শিক্ষকতার মতো একটা পেশায় আছেন? তারা এটা কি শিক্ষকতা কি শুধু চাকরি? আমার মনে হয় মূল্যবোধ এবং অবক্ষয়ের যে চূড়ান্ত জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, আমরা নিজেরা নিজেদের দেখছি না। আমরা যদি শিক্ষকরা এই জিনিসগুলো ক্রমশ উৎসাহিত করতে থাকি, এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করি, তাহলে কিন্তু কিছুতেই এই পরিবর্তন হতে পারে না। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমার কাছে খবর আছে, আমি যেহেতু এসটি এর জেনারেল সেক্রেটারি, সারা রাজ্য থেকে বিভিন্ন খবর আমাদের কাছে আসে। কাকদ্বীপের পূর্ণচন্দ্র হাই স্কুল, সেই হাই স্কুলে ছাত্ররা বই খুলে টুকেছে এবং সেখানে ইনভিজিলেটর উপস্থিত। কি হচ্ছে? সেখানকার প্রধান শিক্ষক আছেন, সেখানকার শিক্ষকরা আছেন, তারা ভেবে দেখছেন না যাদের তারা উৎসাহিত করছেন তারা এই শিক্ষকদের শ্রদ্ধা করবে? যখন তারা পিতার জায়গায় চলে যাবে, তাদের পুত্ররা যখন পড়বে, তখন তারা ভেবে দেখবে যে আমাদের শিক্ষকরা আমাদের এই জায়গাতে নামিয়ে নিয়েছে, শ্রদ্ধা তারা পাবেন না। ঠিক, একদম। আমি অত্যন্ত ক্ষুব্ধ, অত্যন্ত বিরক্ত, কিন্তু আমি অত্যন্ত আশাবাদী। আমি নিজে একটি বিদ্যালয়ের শিক্ষক, আমি চূড়ান্ত হতাশার জায়গা থেকে আশা নিয়েই অনেক দূর পৌঁছতে পারি। আমি দেখেছি বহু ভালো শিক্ষক আছেন, একদম। আমি জানি অনেক ঘটনা ঘটছে, আমার কাছে ঘটনা আসে বহু জায়গায়। বোর্ডের টিম বলে যাচ্ছেন, বোর্ডের তারা কেউ না, পরিচয় দিচ্ছেন বোর্ডের টিমের লোক, তারা ঢুকে যাচ্ছেন। ইনভিজিলেটরকে ডেকে বলছেন যে ছাত্রদের বলে দিন, এরা কি ফেল করবে? কি হচ্ছে? আমি জানি যে কলকাতা এবং কলকাতার আশেপাশে আপনারা অত্যন্ত সচেতন বলে এই জিনিসগুলো কম ঘটে, কিন্তু প্রান্তিক জায়গাগুলোতে এবং কত জায়গায় আমাদের কিরম ঘটছে। আর এর সাথে আরেকটা জিনিস আছে, একটা কত জায়গায় আমাদের ক্যামেরা পৌঁছতে পারে, তার বাইরে বিপুল জায়গা আছে। আরেকটা জিনিস রয়েছে, দেখুন প্রাইভেট টিউশন, এই প্রাইভেট টিউশনকে কেন্দ্র করে যে নেক্সাসটা গড়ে উঠছে, এটা অত্যন্ত লজ্জাজনক। প্রাইভেট টিউশন করে যে শিক্ষকরা ওই ছাত্রদের, একটা স্কুলের ছাত্র ওইখানে সিট পড়বে, তাদের প্রাইভেট টিউশন করছেন, তাদের বলে দিচ্ছেন, শুধু বলে দিচ্ছেন তা না, হয়তো তিনি একটা সাবজেক্টের শিক্ষক, তিনি কি সব বিষয় বলে দিতে পারেন তা না, তিনি তার সহশিক্ষকদের প্রভাবিত করছেন। তিনি সহশিক্ষকদের বলে দিচ্ছেন লুজ গার্ড দিন। একদম। বাইরে থেকে টুকলি কখন আসে? যখন বোঝা যায় ভেতরে গার্ড কিছু নেই। ঠিক। ভেতরে যদি আমরা কড়া হিসাবে থাকি, আমরা যদি সঠিকভাবে পরীক্ষাটাকে পরিচালনা করি, বাইরে থেকে টুকলিটা আসবে কি করে? বাইরে সিভিক ভলান্টিয়ার বলুন, পুলিশ বলুন, কাউকে লাগে না। এর জন্য দায়ী হচ্ছেন শিক্ষকরা। আমি মনে করি পশ্চিমবাংলার যে শিক্ষকরা, যে বহু ভালো শিক্ষক আছেন, অনেক শিক্ষক আছেন, তারা আজকে এই একটা পরিস্থিতির মধ্যে এমন করছেন যেন এই জিনিসগুলো দেখে ভয় পেয়ে যাচ্ছেন। একদম। ভয় কি? বিবেক মনুষ্যত্ববোধের খাতিরেই তো আমাদের বলতে হবে। শিক্ষকদের যদি মেরুদণ্ড যদি না ঠিক থাকে, তাহলে আগামী দিনে তারা সমাজকে কি তৈরি করবেন? অ্যাবসলিউটলি। আমি বিজনের কাছে যাও। বিজন, তৃণমূল সিপিএম নিয়ে প্রচুর কথা হয় তোমার সঙ্গে, কিন্তু তুমি নিজে একজন শিক্ষক, ভাষাগুলো লক্ষ্য করো, কড়াকড়ি, সুযোগ সুবিধে তো ঘুষের ভাষা। আমি বলছি আজকে শিক্ষকদের মেরুদণ্ডে যদি ঘুণ ধরে যায়, তো সমাজ তো শুরুতেই, গাছ তো আর বাড়বেই না, সেখানেই শেষ হয়ে যাবে। এই যে আনহোলি নেক্সাসের কথা বিশ্বজিৎবাবু বলছেন, যে ম্যানিপুলেশন চলছে, এবং এক শ্রেণীর ছাত্র এবং শিক্ষকদের অভিযোগ যে কোথায় সিট পড়বে এই বিষয়টা নিয়ে অবধি ম্যানিপুলেশন চলছে। শিক্ষকতা পেশার সঙ্গে তঞ্চকতা হচ্ছে। যিনি মাস্টারমশাই যে বক্তব্য রাখলেন, যে লুজ গার্ডের কথা বললেন, আমরা তো তেমন লুজ গার্ড দিয়েছি বা কড়াকড়ি করিনি। এই পেশার সঙ্গে তঞ্চকতা ছাড়া আর কিছু আমি ভাবতেই পারছি না। একজন মাস্টারমশাই যারা ইনভিজিলেটর হয়ে ভিতরে থাকবেন, তারা নির্দিষ্ট নিয়মকানুন জেনেই তারপরে ভিতরে যাচ্ছেন। তাদের কারা কারা গার্ড দেবেন, তাদের কিন্তু নির্দিষ্ট কি কি নিয়মকানুন আছে প্রত্যেকটা জানিয়ে দেওয়া হয়। সেই প্রতিটি নিয়ম জানার পর
যখন তিনি পৌঁছচ্ছেন যদি তার সঙ্গে আপোষ করে নেন, আপোষ করে নেওয়া মানে হলো আমার ভবিষ্যৎ প্রজন্মকে ভুল পথে পরিচালিত করার একটা রাস্তা তৈরি করে। আপোষ করছে কেন বিজন? এখানেই আমার এই যে মেজর অংশের শিক্ষক যারা একদিন শিক্ষকতা করতে এসেছিলেন প্রতিবাদটা করবেন বলে সৎ সাহসিকতার পরিচয় দেবেন, সেই জন্যই তো শিক্ষক পেশা বেঁচেছেন কেন? এইখানে একটু আগে যে প্রশ্নটা আপনারা দেখিয়েছেন প্যাকেজের মধ্যে একটা কথা উঠেছে যে প্রাইভেট টিউশনের চক্র বা রমরমা বাজার একটা জিনিস দেখানো হলো। সেটা যদি সত্যি হয়ে থাকে, আমি এটা সত্য মিথ্যা জানি না, যদি কিছুটাও সত্য হয়, কিছুটাও যদি সত্য হয় আর সেই টিচারের কাছে পড়তে যাবেন বলে সেই ছাত্রছাত্রীরা কিছু সুবিধা পাবে, তুমি কি মারাত্মক ব্যাপার ভাবো? সেই শিক্ষক গার্ড দেবে এটা অ্যাজিউম করে, এটা হিসেব করে অথবা ম্যানিপুলেট করে, নির্দিষ্ট করে আমি তার কাছে প্রাইভেট টিউশন নিচ্ছি যে তিনি যখন আমার রুমে গার্ড দেবেন তিনি ওই কোট আনকোট কড়াকড়ি করবেন না, তিনি আমার সুযোগ সুবিধা দেবেন, অর্থাৎ বই খুলে টুকতে দেবেন। কি মারাত্মক বিষয়। এবং আমি তোমায় বলছি যে এখানে মাস্টারমশাই আছেন হরপ্রসাদ বাবু, মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট যেতে মানে তারা জানতে চাইছেন তাদের স্কুল থেকে ঠিক সময় রিপোর্ট দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে না কি ঘটনা, মানে কোথাও একটা পর্ষদের সঙ্গেও বা মধ্যখানে ডিআই আছেন, একটা দেয়াল তোলার চেষ্টা হচ্ছে যে না না এটা আমাদের ইন্টারনাল ম্যাটার, আমরা সামলে নেব। কোথায় যাচ্ছি আমরা? এটা হবে না কেন? যখন শিক্ষা ব্যবস্থাটা প্রতিষ্ঠান থেকে শিক্ষকের কাছে চলে যায় তখন এখানে কিন্তু টাকার লেনদেন হয়, অভিভাবকরা টাকা দেন, ছেলে কিন্তু জানে যে বাবা টাকা দিচ্ছেন এই শিক্ষককে, অতএব তার কাছে সে পড়তে যাচ্ছে। তাহলে শিক্ষা ব্যবস্থা যখন প্রতিষ্ঠান থেকে বাইরে চলে যায় তখন সমাজের মধ্যে একটা দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর বাইরে আমাদের যেমন করেই হোক যদি আমরা না বেরোতে পারি তাহলে ভবিষ্যৎ আমাদের কিন্তু অন্ধকার। এই কারণে আমি আপনার কাছে আরেকটা ফিগার রাখি, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল স্যাম্পল সার্ভে 2015 এর ফিগার, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের রিপোর্ট, সরকারি রিপোর্ট, তাতে বলছে গোটা দেশের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রাইভেট টিউশনে পশ্চিমবঙ্গ 1 নম্বর। হবেই তো, সবটা একসঙ্গে জুড়ে যাচ্ছে। এটা আগে এই অবস্থাটা ছিল না, এই অবস্থাটা আস্তে 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 পরিবর্তিত হচ্ছে। জানে যে শিক্ষকরা এই যেমন এই একটু আগে উনি বললেন যে এই স্কুলের ছাত্ররা ওইখানেই তাদের সিট পড়বে প্রতি বছর, এটা ভয়ানক খারাপ জিনিস। আগে এরকম ছিল না। সব মাস্টারমশাইদের একটা কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেয় যে এই বছর এইখানে সিট পড়বে, পরের বছর অন্য জায়গায় সিট পড়বে। এরকম যদি ব্যবস্থাটা না করে তাহলে কিন্তু ওইখানটায় আবার কিন্তু আমরা সেই এক জায়গায় বলবো। স্যার আমি একটা কথা বলি যে শিক্ষকরা এই যে কেন্দ্র পড়বে এর মধ্যে শিক্ষকরা জড়িত হয়ে গিয়ে আরো জটিলতার সৃষ্টি হচ্ছে। একদম ঢুকবেনই বা কেন? আরো জটিলতা হবে। শিক্ষকরা ইনভলভ হবেন কেন? হওয়ার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে নিরপেক্ষভাবে একটা নির্দিষ্ট নিয়ম কানুনের ভিত্তিতে সেন্টারগুলো হবে এবং আগেকার দিনে নিয়ম ছিল 3 বছর পরে সেন্টার পরিবর্তন হবে। এই যে পরিবর্তন হবে এই পরিবর্তনের জায়গাটাও রাখতে হবে। এখানে শিক্ষকরা যুক্ত হয়ে যাবেন, যে মুহূর্তে শিক্ষকরা যুক্ত হয়ে যাচ্ছেন আজকের পরিস্থিতি যা আপনি বললেন স্যার, আমি একটা জিনিস বিনয়ের সাথে আপনাকে বলছি যে প্রাইভেট টিউশনের ব্যাপারটা কিন্তু আজকে বাড়ছে তা কিন্তু নয়। পশ্চিমবাংলায় এটা বহু কাল ধরে প্রাইভেট টিউশনের জায়গাটা চলছে। এখানে আমি একটু দ্বিমত পোষণ করছি এই কারণে, আগেকার প্রাইভেট টিউশনটা হতো যারা দুর্বল ছাত্র তাদেরকে উন্নত মানের করার জন্য প্রাইভেট টিউশনের দিকে কিন্তু ঝোঁকটা ছিল। স্যার গত 15 বছর ধরে আমরা দেখছি যারা ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে তারা 7 জন 8 জন 9 জনের কাছে। না না, পেপারে যে বিজ্ঞাপনে ছবি দেখেছি যে ফার্স্ট হয়েছে তাকে বলা হচ্ছে 7 জন টিচার 8 জন টিচার। এই স্টুডিওতে যারা আসে মাধ্যমিকের প্রথম থেকে দশম অবধি তারা প্রত্যেকে বলে ন্যূনতম তাদের 7 থেকে 10 জন করে গৃহশিক্ষক। এখানে কিন্তু অভিভাবকদেরও একটা ভূমিকা আছে, অভিভাবকদেরও। আমি অভিভাবকের কাছে যাব, অভিভাবকদের ভূমিকাটা পরের ব্যাপার, কিন্তু আমরা আমাদের ভূমিকাটা কিন্তু সেই সংখ্যাটা খুব কম। শিক্ষক শিক্ষিকা যারা এই প্রাইভেট টিউশনের চক্রের কথা বলা হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য। তারা যদি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে মনে হয় বিজয় যতটা তাহলে বিজয় আরেকটা প্রশ্ন আছে, বোধহয় নয় একটা নগণ্য এবং সংখ্যালঘু তারা কি সংখ্যাগরিষ্ঠ শিক্ষকরা তাদের। আমি অভিভাবকের কাছে যাব প্লিজ। ওইটাও কোথাও কি একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে? মানে আপনি দেখুন পরের পর ঘটনা, একটা ঘটনা নয়, ফেল করলে ফেল করা ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করছে,
প্রধান শিক্ষককে ঘেরাও করতে হয়েছে কি যে মানে পরের বছর চেষ্টা করে বা পরের বার পাশ করব তা নয়, ফেল করা থেকে ক্লাসে তুলে দিতে হবে। রাস্তা ঘেরাও হচ্ছে, ভাঙচুর হচ্ছে, প্রধান শিক্ষক ঘেরাও হচ্ছেন, শিক্ষকরা ঘেরাও হচ্ছেন। কোথাও একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি হচ্ছে এই হুলিগানিজমের প্রতি। যেটা খুব পরিষ্কার আমার কাছে, এর অন্তরালে যে মানসিকতাটা আছে শিক্ষার প্রতি, সেটা শিক্ষাটা দূরের জিনিস, ভেতরের নয়। এই যে আমাদের যে ব্রিটিশের আমল থেকে যখন এটা একটা ইনস্টিটিউশন তৈরি হলো, এইটা একটা উপায় হলো যে এটা থ্রু দিয়ে গেলে আমি প্রতিষ্ঠিত হতে পারবো, এবং সেইখানে অভিভাবক বলুন সকলের যেন মদত যে ওইটাকে বৈতরণী পার হতে হবে, তাতে সকলেই সাহায্য করতে রাজি। তবে আগেকার দিনের সাহায্য ক্যারেক্টারটা এক, আর এখন আপনি মিনস গুলো দেখুন, মানে আমি শিক্ষক আইডেন্টিফাই করে তার কাছে প্রাইভেট টিউশন নিচ্ছি কি না সে আমার ক্লাসে টুকতে দেবে বলে আমার পরীক্ষা দিই, এইটা টোকাটুকিটা চিরকালই ছিল, কিন্তু সে হয়তো কোনো একটি ছেলে, কিন্তু এইটা হচ্ছে একেবারে মাস, এবং এইটাই যেন প্রিন্সিপাল হয়ে দাঁড়াচ্ছে। দুই, প্রতিষ্ঠান যুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ টোকাটুকিটাই ইনস্টিটিউশনালাইজড প্রাতিষ্ঠানিক ব্যাপার, এবং এখানে পর্ষদও যুক্ত হয়ে যাচ্ছে ইনডাইরেক্টলি, কারণ সে যদি ইন্টারভিউ না করে তার কাছে কেউ সংবাদ দিল কি না দিল একদম কি আরো দ্রুততার সঙ্গে আরেকটা জিনিস আপনি খেয়াল করুন, বিষয়বাবু ছাত্র দরদি নয় স্বার্থ দরদি হচ্ছে ব্যাপারটা। সরাসরি কি যতক্ষণ না তাদের কাছে অভিযোগ আসবে তারা যে ঘটনাটা জানার পর তো তারপর ইন্টারভিউ করবে। যদি শিক্ষক মশাই উনি যেটা প্রথম বলছিলেন যে ছাত্র এবং শিক্ষক ছাড়া ভেতরে কেউ নেই, সেই শিক্ষক যদি এর সঙ্গে সরাসরি যুক্ত থেকে তিনি বলেন না কিছু হয়নি, তাহলে পর্ষদ এর ভেতরে ঢুকতে গেলেও কিন্তু বাধা আছে। বলবেন যে আমাদের জোর করে আমাদের স্কুলের বদনাম করছে, পর্ষদ জোর করে আমাদের ভেতরে একটা অভিযোগ তোলার চেষ্টা করবে। কিন্তু একটা জিনিস, এই একটা কারণ আমার মনে হচ্ছে, এটা একটু ভাবুন, আমরা মাধ্যমিক নিয়ে আলোচনা করছি, কিন্তু মাধ্যমিক শুধু না, আজকে মাধ্যমিকের ছেলেরা তারা কি দেখছে, যারা ডাক্তার হচ্ছে, ওপর দিকের ছেলে, ভালো ছেলে, তাদের শাসক দলের নেতারা পর্যন্ত টোকাটুকির মতো আবহাওয়া তৈরি করে দিচ্ছে, তারা বই খুলে লিখছে এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা লিখছে ওপরের স্তরে। এরা ভাবছে আরে ওপরের দাদারা যদি টোকাটুকি করতে পারে তাহলে আমরা করব না। এই যে পরিবেশটা, সামাজিক পরিবেশটা, ভাবছি আমি এই রাস্তাতেই যাব, এই রাস্তাতেই ওখানে পৌঁছবো। বড় কথাটাই এখানে আপনার কথার থেকে বেরিয়ে, সেটা হচ্ছে এই ছোট ছোট ছেলেরাও বুঝতে শিখে গেছে যে দেশব্যাপী বা সমাজ দিয়ে কোনো হায়ার প্রিন্সিপাল এক্সিস্ট করে না। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটা লিঙ্ক, সেটা হলো এই সিলেবাস চেঞ্জ করে, সিলেবাসটা পরিবর্তন করে যাতে প্রাইভেট টিউশন না হয় তার আধুনিকতা নিয়ে আসার চেষ্টা হয়েছে। তারপরেও কিন্তু কোনো সন্দেহ নেই, আমার সময় একেবারে শেষ। আমি একটাই কথা বলবো, যেটা দিয়ে অভিজিৎ বাবু বলছিলেন যে সত্যি একটা আদর্শহীনতা কি আমাদের গ্রাস করছে। আমরা চাইবো এই অন্ধকার ছবিগুলো এইখান থেকে কোথাও একটা মুক্তি পেতে। এই অনুষ্ঠান শেষ করব এই বলে যে হ্যাঁ, অন্ধকার হয়তো আপাতভাবে মনে হচ্ছে, কিন্তু এই সিস্টেমের মধ্যে যে মানুষগুলো, যে শিক্ষকেরা মেরুদণ্ড সোজা করে কাজ করছেন, যারা সত্যি সত্যি একেবারে মানুষ গড়ার কারিগর তৈরি করছেন এক মনে, কোনো সন্দেহ নেই যে এই অনুষ্ঠান আমরা তাদেরকেই উৎসর্গ করতে চাইব। আবার দেখা হবে পরবর্তী পর্বে। যেতে যেতে আপনাদের দেখাবো যে এই যে নকল টোকাটুকি, তার ক্ষেত্রে প্রযুক্তির উন্নতি হয়েছে, কিন্তু ওই একটা কথা যেটার অবনতি হয়েছে সেটা নীতিবোধ। দেখুন, কখনো উত্তর লেখা কাগজ পাকিয়ে পরীক্ষা কেন্দ্রে চালান, কখনো কার্নিশ বেয়ে উঠে একেবারে জানালা গলিয়ে নকল সাপ্লাই, কখনো আবার টুকলিতে সামান্য বাধা পেলে একেবারে শিক্ষকদের গায়ে হাত। এমন পীড় পুঙ্গবদের আচরণে গোটা সমাজ লজ্জিত হয়, কিন্তু তারপরও এদের লজ্জা হয় না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো বড় পরীক্ষা শুরু হলেই চোখে পড়ে নকল সরবরাহের হাজারো অভিনব পন্থা। এগুলি তার কয়েকটি উদাহরণ মাত্র। এর বাইরেও রয়েছে বহু উপায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে সবই। পুরনোকে সরিয়ে তার জায়গা নিচ্ছে আধুনিক। টেলিগ্রামের জায়গায় মোবাইল, চিঠির জায়গায় SMS। টুকলির মতো আদিম প্রবৃত্তি বা এই বিবর্তন থেকে রেহাই পাবে কি করে? এমনকি সেকাল থেকে একাল
টুকলির এই বিবর্তন বারবার জায়গা করে নিয়েছে রূপলী পর্দার চিত্রনাট্যেও। কখনো জ্যামিতি বক্সের ভেতরে কাগজের টুকরো, কখনো স্কেলের পেছনে খুদে হরফে লেখা প্রশ্নের উত্তর ঠিক ছাত্রবন্ধুর কাজ করে দিয়েছে। কেউ কেউ তো রসিকতা করে বলেন চাকরির পরীক্ষা দেওয়ার অনেক আগেই ছাত্ররা শর্ট হ্যান্ড শিখে ফেলে টুকলির দৌলতে। পকেটের এই টুকরো কাগজে আর কতই বা লেখা যায়, অতএব সংক্ষেপেই সারতে হয়। আর তাতেও কাজ না হলে বন্ধুরা তো আছেই। যুব সমাজ যখন মোবাইলে মজেছে তখন আবার বদলে গিয়েছে টুকলির পন্থা। গায়ে নামাবলির বদলে নজর এড়িয়ে চোরা পকেটে পরীক্ষার হলে ঢুকেছে মোবাইল ফোন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আবার বদলে গিয়েছে চিত্রনাট্য। क्वेश्चन नंबर 4 का आंसर है स्पाइनल कॉर्ड एट्रोफी इंड्यूसेस घड़ी के कांटे भागे। প্রযুক্তির ব্যবহারে পড়ুয়ারাও বিজ্ঞানীদের থেকে পিছিয়ে নেই। প্রযুক্তি যত এগিয়েছে ততই দ্রুত গতিতে তাকে নিজের কাজে লাগিয়েছে পড়ুয়ারা। বাজারে এসেছে স্ক্যানার যুক্ত ঘড়ি, যার মাধ্যমে প্রশ্নপত্রের স্ক্যান মুহূর্তে পৌঁছে গিয়েছে উত্তরদাতার কাছে। তারপর কানে গোজা ছোট্ট ব্লুটুথ ইয়ারপিসের মাধ্যমে চলে এসেছে উত্তর। আর এসব বিষয় সবাইকে ছাপিয়ে গিয়েছেন দক্ষিণী মহাতারকা রজনীকান্ত। টুকলির যে অভিনবত্ব তিনি পর্দায় দেখিয়েছেন তা বোধহয় নকল করাও একটু কষ্টের। আর এখন তো অনলাইন কেনাকাটার ওয়েবসাইটে পরীক্ষায় টুকলির সরঞ্জামের জন্য আলাদা বিভাগও রয়েছে। বিশ্বাস না হলে এই দেখুন, সেসব জিনিস দেখলে চোখ কপালে উঠতে পারে। ব্লুটুথ লাগানো পোশাক, টাই, সিম কার্ড লাগানো নকল ডেবিট কার্ড, ওয়্যারলেস হেডসেট, কি নেই সেখানে? কিন্তু এভাবে টুকে লিখে লাভ কি? নীতি নৈতিকতার কথা যদি বাদও দেওয়া হয় তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এভাবে নামমাত্র পাশ করে কিংবা কিছু নম্বর পেয়ে হয়তো হাতে একটা সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু তার বেশি কি কোনো লাভ হয়? টুকে কি আর বড় চাকরি পাওয়া যায়? এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, দেশ গড়ার কারিগর, গড়বে আমার বাড়িঘর। পাওয়ার্ড বাই অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট।